ওকে, দেখো মেডিকেলে কি ধরনের কোশ্চেন আসে জারণ বিজারণ এই বিক্রিয়া থেকে? এই ধরো ছোট ছোট কোশ্চেন, সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে এই ধরনের, যে কোনটা জারক কোনটা বিজারক। সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন কোনটা আসে? কোনটা জারক কোনটা বিজারক, যেটা আমরা শিখছি খুব সুন্দরভাবে। কোনটা জারক অথবা কোনটা বিজারক, আমরা এর আগে ক্লাসে এটা শিখে ফেলছি। হ্যাঁ, এটা আমাদের শেষ শেষ। তারপর একটা জিনিস আসে যে কোনটা কি ধরনের বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়ার উদাহরণ। যেমন একটা বিক্রিয়া দিল এরকম যে সোডিয়াম থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস হয়ে গেল, এটা কি ধরনের বিক্রিয়া? যেহেতু এখানে ইলেকট্রন ত্যাগ হচ্ছে মানে সারণ, জারণ মানে সারণ, তাহলে এটা জারণ বিক্রিয়া। এই যে ছোটখাটো বিক্রিয়া এগুলো আসে। তাহলে এটা আমাদের, এটা আমরা করছি, এটা আমরা এই ধরনের বিক্রিয়া আমরা করছি, যে কোনটা জারণ বিক্রিয়া কোনটা বিজারণ বিক্রিয়া, কোনটা জারক কোনটা বিজারক। এবং 85 দিছিলাম একটা, সেটা হচ্ছে কারা কারা জারক আর বিজারক উভয় হিসেবে কাজ করে। কারা কারা জারক ও বিজারক উভয় হিসেবে কাজ করে? দেখো জারক ও বিজারক উভয় হিসেবে কাজ করে, এটা আসছে মেডিকেলে 17-18 সালে আসছে, তারপরে হচ্ছে তোমার 8-9 সালে আসছে, 7-8-9 সালে আসছে, 13-14 সালে আসছে। মানে বেশিরভাগ সালে এই একই কোশ্চেন আসছে যে কারা কারা জারক ও বিজারক উভয় রূপে কাজ করে। ঠিক আছে, আর 4-5 বার আসছে এই কোশ্চেন যে জারণ সংখ্যা নির্ণয়। ঠিক আছে, জারণ সংখ্যা নির্ণয় এটা আমরা শিখছি কিন্তু। জারণ সংখ্যা নির্ণয় আমরা শিখে ফেলছি, যেমন এই যে H2SO4 এটার সালফারের জারণ সংখ্যা কত, এগুলো আমরা শিখছি, যে +2 x - 8 = 0। তাহলে আমাদের x সমান কত, +6। ঠিক আছে, এই এই ধরনের কোশ্চেন আসে, এটা হচ্ছে 10 স্টার টপিক। আমাদের কিন্তু মেইন মেইন মেজর মেজর টপিক শেষ, যেমন হচ্ছে জারণ সংখ্যা আমরা পারবো। তারপরে যে জারক বিজারক, জারক প্লাস বিজারক, ঠিক আছে, উভয় রূপে কাজ করে কে, কারা কারা কাজ করে, আমরা এটা শিখছিলাম। H2O2, এটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট 17 সালে। ঠিক আছে, তারপর হচ্ছে SO2, তারপর হচ্ছে O3। হ্যাঁ, এগুলো আমরা অনেক কিছু শিখছিলাম। তারপরে হচ্ছে FeSO4, এগুলো হচ্ছে জারক বিজারক উভয় রূপে কাজ করে। হ্যাঁ, আমরা এগুলো কিন্তু খুব সুন্দরভাবে শিখছিলাম, এবং পরীক্ষা আসলে এগুলোই আসবে। যাই হোক, এটা আমরা শিখছি এর আগে। হ্যাঁ, আমরা আজকে যে টপিকটা আলোচনা করব সেটার নাম হচ্ছে তোমার জারণ, হ্যাঁ, জারণ বিজারণ বিক্রিয়ার সমতা। হ্যাঁ, এটা খুব কমপ্লেক্স একটা টপিক, একটা সিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। এমসিকিউ তে আসে না, তাও আমি তোমাদের একটু টাচ করাবো যাতে তোমরা জিনিসটা বুঝতে পারো। ঠিক আছে, এটা অনেক বড় টপিক, এটা আমি জাস্ট একটু আলোচনা করব। কেমিস্ট্রি 2 চ্যাপ্টার 3, ওকে। ঠিক আছে, অনেক বড় একটা টপিক, আমরা জাস্ট ছোট একটা জিনিস আলোচনা করবো এটা দিয়ে। ঠিক আছে, অনেক বড় একটা টপিক আমরা। আচ্ছা, এর আগের দিন তোমাদের আমি একটা, সরি, ওই কোশ্চেন কই, আচ্ছা এর আগের দিন তোমাদের আমি একটা পড়েছিলাম, শক পড়েছিলাম, মনে আছে? যে ক্রোমিয়াম থেকে ক্রোমিয়াম 3+ হয়, ফেরাস থেকে ফেরিক হয়। হ্যাঁ, এরকম একটা শক পড়েছিলাম। আচ্ছা, আমরা এই কোশ্চেনটা করি, তাই আমাদের এই অধ্যায়টা সলভ হয়ে যাবে। ঠিক আছে, দেখো এই 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 কোশ্চেনটা করলে আমাদের এই যে আজকের টপিক, ঠিক আছে, জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ, সেটা সলভ হয়ে যাবে এই কোশ্চেনটা করলে। সো আমরা দেখো এই কোশ্চেনটা দেখি। এখানে দিছে হচ্ছে ক্রোমিয়াম পটাশিয়াম ক্রোমেট, এখানে দিছে হচ্ছে FeSO4। তো বলছে যে এটার জারক ও বিজারকের অনুপাত কত। দেখো এই এমসিকিউটা অনেক বড় এমসিকিউ, আমরা যদি এই এমসিকিউটা সলভ করতে পারি তাহলে আমাদের অটোমেটিক অটোমেটিক আমাদের সব এখানকার যে সিকিউরিটি সব বুঝে যাবো আমরা, মানে আমাদের জারণ বিজারণ বিক্রিয়ার যে সমতা সেটা আমরা শিখে যাব। তো দেখো, এটা করার আগে আমি তোমাদের একটা কোশ্চেন করি। প্রথমে আমরা আমরা কিন্তু শর্ট টেকনিক শিখছিলাম যে কোনটা জারক কোনটা বিজারক। আমাকে বলো তো এটা কি জারক নাকি বিজারক? জারক। জারক, হ্যাঁ, এটা হচ্ছে দেখো জারক। এটা আমরা কেমনে বুঝলাম? এখানে আছে দুইটা পটাশিয়াম দুইটা ক্রোমেট, ক্রোমিয়াম, টোটাল হচ্ছে 4টা ধাতু। আর অধাতু অধাতু আছে কয়টা? 7টা। আর আমরা কালকে পড়ছিলাম অধাতু অপেক্ষা যদি ধাতু কম থাকে, মানে অধাতু যদি বেশি থাকে, সেটা হচ্ছে জারক। তার মানে আমাদের এই যে পটাশিয়াম ক্রোমেট সেটা হচ্ছে জারক, এটা শিওর হয়ে গেলাম জারক। তাহলে আমাদের অবশ্যই এটা কি হবে বলতো? এটা তো জারক বিজারক উভয় হিসেবে কাজ করে। তাহলে এখানে যদি এটা জারক হয় তাহলে এটা এটা হবে বিজারক। ঠিক আছে, আচ্ছা, জারক। আমরা আগে এই দুইটা কথা বুঝতে পারলাম। আমাদের এটা হচ্ছে জারক, এটা হচ্ছে বিজারক, অথবা আমাদের যারা শখ মুখস্থ করছো তারাও এটা জানতে পারবা। তো আরেকটা জিনিস আমরা শিখছিলাম যে যারা জারক তারা কি ধরনের বিক্রিয়া দেয়? বিজারণ বিক্রিয়া। আর যারা বিজারক তারা কি ধরনের বিক্রিয়া বিজারক দেয়? বিক্রিয়া। হ্যাঁ, আর যারা জারণ বিজারক বিক্রিয়া। জারণ বিক্রিয়া দেয়। ঠিক আছে, যারা জারক তারা দেয় হচ্ছে বিজারণ বিক্রিয়া, আর যারা বিজারক তারা দেয় হচ্ছে জারণ বিক্রিয়া। এটা জারণ বিক্রিয়া। এটা তো আমরা শিখছিলাম। তাহলে যারা জারক তারা দেবে বিজারণ বিক্রিয়া, আর যারা বিজারক তারা দিবে হচ্ছে জারণ বিক্রিয়া। আর জারণ মানে কি বলতো? ইলেকট্রন সারণ। আর হচ্ছে বিজারণ মানে কি বলতো? ইলেকট্রন গ্রহণ। আমরা এটা একটা ইলেকট্রন বেসিক, গ্রহণ। হ্যাঁ ঠিক আছে, এটা আমরা একটা বেসিক আলোচনা করলাম। এখন আমরা আস্তে আস্তে আমাদের বোঝায় চলে যাব। দেখো এখানে আর কি কি আছে, এটা বড় একটা জিনিস, এটা অনেক বোঝার আছে, এটা সিকিউ আসে, বুঝছো?
এটা ছিল হচ্ছে পটাশিয়াম ক্রোমেট, ঠিক আছে। আরেকটা নাম ছিল হচ্ছে FeSO4। তো আমরা শিখলাম এটা হচ্ছে আমাদের জারক। তাহলে এটার কি বিক্রিয়া হবে? বিজারণ বিক্রিয়া, এই তো। আর এটা হচ্ছে বিজারক। আর যেটা বিজারক সেটা কি ধরনের বিক্রিয়া হবে? জারণ বিক্রিয়া। আমরা তো এটা মোটামুটি শিওর। দেখো এখন আমরা এই জারণ মানে কি বলতো? জারণ মানে ইলেকট্রনের সারণ, আর বিজারণ মানে হচ্ছে ইলেকট্রনের গ্রহণ। সো আমরা আগে গ্রহণ। জারণটা নিয়ে কাজ করি আগে, ঠিক আছে। জারণ মানে ইলেকট্রনের সারণ। দেখো এগুলো হচ্ছে দর্শক আয়ন, এই যে পটাশিয়াম, হ্যাঁ, এগুলো হচ্ছে দর্শক আয়ন। সো এগুলো আমরা ইগনোর করে দেবো, দর্শক আয়ন আমাদের কোনো চেঞ্জ হয় না, জারণ বিজারণ বিক্রিয়ার কোনো ভূমিকা নাই। সো আমরা যদি জারণের কথা চিন্তা করি, মানে জারণ বিক্রিয়ার কথা চিন্তা করি, তাহলে আমাদের এটার নাম হচ্ছে ফেরাস 2+। দেখো সালফারের চার্জ কত বলো তো? 2 - ছিল না এটার চার্জ? SO4 এর মাইনাস হচ্ছে 2-। তাহলে আমাদের এটার চার্জ হবে কত বলো তো? 2+। হ্যাঁ, এটা এখান থেকে 2+। তাহলে দেখো আমাদের জারণ বিক্রিয়া, জারণ মানে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করা। তাহলে এটা কি করবে? একটা ইলেকট্রন ত্যাগ করে কি হয়ে যায় বলো তো? Fe3+। এটা আমাদের হয়ে গেল জারণ বিক্রিয়া বা জারণ অর্ধ বিক্রিয়া, ঠিক আছে। বুঝতে পারছো আশা করি। ঠিক আছে, তো সেম ভাবে দেখো আমরা দর্শকায়ন একটু কাউন্টে নেব না, তাহলে আমাদের দর্শকায়নটা আমরা উঠিয়ে দিলাম। তাহলে এটার চার্জ ছিল +2, দুইটা পটাশিয়াম, তাহলে এটার ফুলটার চার্জ কত বলো তো? 2-। এটা সহজ জিনিস। এই দুইটা হচ্ছে 2+, তাহলে এই ফুলটুকু হচ্ছে 2-। ঠিক আছে, আর এটা হচ্ছে অবশ্যই কি বিজারণ বিক্রিয়া। তাহলে তুমি লেখো হচ্ছে বিজারণ বিক্রিয়া। এটা অনেক বড়, বুঝছো, সিকিউর কোশ্চেন। বিজারণ বিক্রিয়া। তাহলে বিজারণ আমাদের কি আসলো? O2। এটা হচ্ছে আমাদের 2-। হ্যাঁ, এটা আমাদের হচ্ছে গ্রহণ। বিজারণ বিক্রিয়া। তো দেখো আমার উদ্দেশ্য হচ্ছে সমতা করা। আমার উদ্দেশ্য হচ্ছে সমতা করা। তো সমতা করার নিয়ম আছে কিছু, তো তোমাদের আমি এটা শিখাবো। হ্যাঁ, এটা একটু ডিটেইলস লাগবে। দেখো Cr2O7 2-। দেখো, তো তোমাদের কালকে আমি একটা শক পড়াইছিলাম। যেমন আমি কি পড়াইছিলাম, যে ম্যাঙ্গানিজ যেটা আছে সেটা 7+ থেকে কি হবে বলতো? ম্যাঙ্গানিজ 2+। তারপরে পড়াইছিলাম Cr2O7, সেটা কনভার্ট হয়ে কি হবে বলতো? Cr3+। এরকম অনেক কিছু শিখাইছিলাম। Fe থাকলে কি হবে বলতো? Fe3+। 2+ থেকে 3+, আমরা এগুলো শিখছিলাম, যে বিভিন্ন চেঞ্জ হয় কি হবে আর কি, মানে পরিবর্তিত রূপ কি। তো সেম ভাবে আমাদের এটা আছে ক্রোমেট, এটার পরিবর্তিত রূপ হচ্ছে ক্রোমিয়াম Cr3+। ঠিক আছে, আমরা এটা করলাম, আমাদের এটা পরিবর্তিত রূপ করে ফেললাম। তো এখন দেখো আমাদের কি করতে হবে? আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ক্রোমিয়ামের সংখ্যা সমতা করতে হবে। দেখো এখানে আছে ক্রোমিয়াম কয়টা? 2টা। এখানে ক্রোমিয়াম আছে কয়টা? 1টা। তাহলে তুমি সেখানে 2 দিয়ে দিলা। এই যে আমাদের ক্রোমিয়ামের সংখ্যার সমতা হয়ে গেল। তাহলে দেখো আমাদের কিন্তু ক্রোমিয়ামের সংখ্যার সমতা হয়েছে, কিন্তু আমাদের অক্সিজেন সংখ্যার কি সমতা হয়েছে? হয় নাই। আর আমাদের এই যে বিক্রিয়া আছে না, এই বিক্রিয়ায় অক্সিজেনের সমতা করার পদ্ধতি হচ্ছে যত কয়টা অক্সিজেন থাকবে ততটা পানি যোগ করা। দেখো এখানে অক্সিজেন আছে কয়টা বলো তো? 7টা। তাহলে আমার এদিকে পানি যোগ হবে কয়টা? 7টা। সো আমাদের এখন অক্সিজেনের সমতা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমাদের যতগুলো অক্সিজেন থাকবে ততগুলো পানি যোগ হবে। ঠিক আছে, এখানে যদি 50টা অক্সিজেন থাকতো, এখানে 50টা পানি যোগ হলো, 50 মোল পানি যোগ হতো। তাহলে আমাদের 7টা অক্সিজেন আছে, 7টা পানি যোগ হয়েছে। তো দেখো যেহেতু এখানে অক্সিজেন যোগ হয়ে গেছে, 7টা অক্সিজেন 7টা অক্সিজেন, কিন্তু এখানে 14টা হাইড্রোজেন আছে না? তাহলে আমাদের এদিকেও তো 14টা হাইড্রোজেন সমতা করতে হবে। সো আমাদের কি করতে হবে? এক্সট্রা ভাবে 14টা হাইড্রোজেন যোগ করে দিতে হবে। শেষ, আমাদের মোটামুটি বিক্রিয়া সমতা হয়ে গেছে। ঠিক আছে, আমাদের সেকেন্ড স্টেপ শেষ। প্রথম স্টেপে আমরা কি করলাম? এই যে ক্রোমিয়ামের সমতা করলাম, তারপরে অক্সিজেনের সমতা করলাম। 7টা অক্সিজেন, এখানে 7টা পানি যোগ করলাম। যেহেতু 7টা পানি যোগ করছে, আমার 14টা হাইড্রোজেন এক্সট্রা হয়েছে। তাহলে আমি সেখানে কি করবে? এদিকে 14টা হাইড্রোজেন দিয়ে দিলাম। তাহলে আমার এই সাইডের বিক্রিয়া আর এই সাইডের বিক্রিয়া সমান হয়ে গেল এখন। তো এখন আমাদের কি কাজটা করতে হবে? দেখো আমরা এখানে করছিলাম জারণ। জারণ মানে হচ্ছে ইলেকট্রনের সারণ, আমরা একটা ইলেকট্রন সাইডে দিয়ে এরকম রূপ ধারণ করছিলাম। সেম ভাবে বিজারণ মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ। বিজারণ মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ। তো দেখো এখানে কি ধরনের চার্জের পরিবর্তন হয়। দেখো এখানে হচ্ছে, এটা হচ্ছে 2-, আর এখানে এটা কত বলো তো? 14টা চার্জ। ঠিক আছে, তাহলে দেখো এখানে আছে হচ্ছে আমার 12টা চার্জ। আর এখানে কয়টা চার্জ আছে দেখো তো? 2 আর 3, কয়টা চার্জ আছে বলো তো? 6টা চার্জ আছে। ঠিক আছে, এখানে আছে 12টা চার্জ, যে 14টা হাইড্রোজেন, আর এখানে যে -2, টোটাল হচ্ছে 12টা। 14টার থেকে 2টা বাদ দিলে কত থাকে? 12। আর এখানে কয়টা আছে বলো তো? এই যে 2 মোল আছে, 3টা চার্জ, তাহলে টোটাল হচ্ছে 6টা চার্জ আছে। তো দেখো আমার জারণ, মানে এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। তো বিজারণ বিক্রিয়া আমার সমতা করতে হবে। সমতা করা মানে কি? আমার এই দিকের চার্জ আর এই দিকের চার্জ সমান করতে হবে। তো দেখো আমি যদি এখানে এই চার্জকে যদি আমি তোমার 6 করতে চাই, অথবা এটাকে যদি আমি 12 করতে চাই, আমি কি করতে পারি? এটাকে যদি আমি 6 করতে চাই, আমার এটা থেকে 6 বিয়োগ দিতে হবে। এটাকে বুঝতে পারছো? এই হ্যালো। জি ভাই, বুঝতে হ্যাঁ, পারছি। তাহলে আবার দেখো, বলেন। ঠিক আছে,
তাহলে দেখো আমরা কি করতেছি, এখান থেকে 6টা ইলেকট্রন বাদ দিয়ে দিলে আমাদের কিন্তু এই বিজারণ বিক্রিয়াটা সমতা হয়ে যাবে। তাহলে দেখো আমাদের বিজারণ বিক্রিয়া ছিল কি, Cr2O7 এটা লিখলাম, সেম আছে -2। তারপর হচ্ছে 14টা হাইড্রোজেন আমরা অ্যাড করছিলাম সমতা করার জন্য। তারপরে কি করতেছি আমরা, 6টা ইলেকট্রন কি করতেছি, 6টা ইলেকট্রন বাদ দিয়ে দিচ্ছি যাতে আমাদের কি হয়, সমতা হয় এটার সাথে। দেখো এই যে আমাদের সমতা হয়ে গেছে এখন 3+7 অনুপানি, এই তো। তাহলে দেখো আমরা কিন্তু আমাদের মেইন দুইটা বিক্রিয়া পেয়ে গেছি। এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া, মানে বিজারণ অর্ধ বিক্রিয়া, এটা হচ্ছে জারণ বিক্রিয়া। ঠিক আছে। আচ্ছা আমাকে এখন একটা জিনিস বলবা, আমরা কি পড়ছি এতদিন বলো তো? আমরা পড়ি নাই যে জারণ মানে জারণ বিক্রিয়ায় যত কটা ইলেকট্রন ত্যাগ হয়, সেম ভাবে বিজারণ ইলেকট্রাইজ তত করে ইলেকট্রনের গ্রহণ হয়। মানে জারক যতগুলো ইলেকট্রন ছাড়ে দেয়, বিজারক ততগুলো ইলেকট্রন, সরি, জারক যতগুলো ইলেকট্রন গ্রহণ করে, বিজারক ঠিক ততগুলো ইলেকট্রনই দান করে। মানে এই দুইটার অনুপাত, এই দুইটা মান কিন্তু সমান হইতে হবে। তো তুমি এখানে দেখো, এখানে আছে কয়টা, একটা, আর এখানে আছে কয়টা, 6টা। ঠিক আছে, তাহলে আমার এই দুইটা সমান করতে হবে না আগে? এটা বিজারণ এটা বিজারণ, এই দুইটা সমান করতে হবে না? তো বলো তো আমি এই দুইটাকে কেমনে সমান করতে পারি, কি এমন কাজ করলে এই দুইটা সমান হবে, কে বলতে পারবা? কি? প্রথমটাকে 6 দ্বারা গুণ করি। ভেরি গুড। দেখো আমি যদি এটাকে 6 দ্বারা গুণ দিয়ে দেই, এটাকে যদি আমি 6 দ্বারা গুণ দিয়ে দেই, তাহলে কিন্তু আমার সেম হয়ে যাচ্ছে। দেখো এটাকে তাহলে আমি 6 দ্বারা গুণ দিলাম, এটাকে 6 দ্বারা গুণ দিলে কি আসে দেখো তো, 6Fe2+, তারপর হচ্ছে 6টা আমাদের ইলেকট্রন, তারপর হচ্ছে Fe3+। ওকে, সরি এখানে প্লাস চিহ্ন হবে। এই দেখো এখানে যে 14টা ছিল, আর এখানে আমাদের দুইটা মানে 6টা আমরা বাদ দিছি, তার মানে এখন আছে 6টা প্লাস, এই জন্য প্লাস হবে। হ্যাঁ 6টা প্লাস। তো এখন দেখো আমরা এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া পাইছি, আর এখানে পাইছি হচ্ছে জারণ বিক্রিয়া। এখানে হচ্ছে বিজারণ, এখানে হচ্ছে জারণ। আমরা প্রথমে কি করলাম, আমরা প্রথমে অণুর মান মানে তোমার হচ্ছে পরমাণু সংখ্যা ঠিক করলাম, মোল সংখ্যা, যে এখানে 2 দিয়ে এখানে মোল সংখ্যা ঠিক করলাম, এখানে অক্সিজেন ঠিক করলাম, পানি ঠিক করলাম, এগুলা ঠিক করলাম। আর আমাদের এখন হচ্ছে, দেখো আমাদের এখন কোশ্চেনের অ্যান্সার পাই আমরা চলে আসছি। এটা আমাদের হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া, এটা হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া। আর এই দুইটা বিক্রিয়া যদি আমি এখন এক করে দেই, আমার হয়ে যাবে হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। আমার এখানে জারণ বিজারণ বিক্রিয়ার অনুপাত চাইছে। তো তুমি দেখো আমরা কিন্তু প্রথমে বের করছিলাম যে আমাদের জারককে, দেখো তো আমাদের জারক কে ছিল বলো তো, এটা ছিল না, এটা ছিল কে, জারক। আর এটা ছিল কে বলো তো, জারক, বিজারক। তাহলে আমাকে বলো তো, বিজারক। হ্যাঁ তাহলে বলো তো এটা কয় মোল আছে, দেখো তো এটা কয় মোল আছে, এটা কি বলো তো, 1 জারক ছিল, মোল। হ্যাঁ, জারক। ভেরি গুড, এটা জারক ছিল, এটা কয় মোল বলো তো, 1 মোল। আর এটা ছিল কি বলো তো, এটা বা হচ্ছে FeSO4 একই জিনিস, দর্শক আয়ন SO4। হ্যাঁ Fe2+ যে ছিল সেটা কয় মোল ছিল বলো তো, বিজারক ছিল, আর সেটা কয় মোল 6 ছিল, মল। ভেরি গুড 6 মোল। আমার কোশ্চেন করছে যে জারক বিজারকের অনুপাত কত, তাহলে জারক বিজারকের অনুপাত কত হবে বলো তো, অনুপাত 6। 1:6। 6। ঠিক আছে। তো যারা অনেক প্র্যাকটিস করবা তারা সহজে এগুলো দেখে বলতে পারবা, তাছাড়া কিন্তু এটা প্র্যাকটিস ছাড়া সম্ভব না, অনেক প্র্যাকটিস করতে হবে। সো আমাদের এটার অ্যান্সার, সরি আমাদের এটার অ্যান্সার কই গেল রে, আচ্ছা আমাদের এটার অ্যান্সার কি বলতো, 1:6। এ দেখো এটা আমাদের অ্যান্সার হচ্ছে 1:6। জারক বিজারকের অনুপাত কত, 1:6। এই সবাই কি বুঝতে পারছো এটা? জি ভাইয়া। হ্যাঁ তাহলে খুব আমাদের এই, বুঝছি। হ্যাঁ তাহলে আমাদের এইভাবে সবগুলা সমতা করতে হবে। তাহলে আমাদের সমতা করার, আমি একটু রিপিট করতে একটু বলে দিচ্ছি। তাহলে আমাদের সমতা করার প্রথম আমরা কি করব, প্রথম আমরা দুইটা বিক্রিয়ার মানে দর্শকায়নগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। বাদ দেওয়ার পরে আমাদের নরমাল যাদের জারক আর বিজারক ঠিক করতেছি। আর জারকের কি হচ্ছে, জারকের হচ্ছে বিজারণ, আর বিজারকের হচ্ছে জারণ। তো আমরা ফিক্স করে ফেললাম। তো আমরা তো পরিবর্তিত রূপ জানি, যেমন যদি আমাদের Fe2+ থাকে সেটা পরিবর্তিত হয়ে যাবে Fe3+। তারপর আমাদের যদি Cr2O7 থাকে সেটা পরিবর্তিত হয়ে যাবে Cr3+। আমরা কিন্তু এগুলো জানি। তো আমরা সেইভাবে লিখে ফেলবো, লেখার পর কি করব, আমাদের মান ঠিক করব। যেমন এখানে ক্রোমিয়াম আছে 2টা, মোল সংখ্যা ঠিক করব, সেখানে 2টা ক্রোমিয়াম দিয়ে দিলাম। যদি এখানে 3টা থাকে আমরা সেখানে 3টা দিয়ে দেবো, এরকম। মানে আমাদের মোল সংখ্যা ঠিক করলাম। মোল সংখ্যা ঠিক করার পরে আমরা দেখবো যে আমাদের অক্সিজেন সংখ্যা ঠিক আছে কিনা। তো দেখো আমাদের অক্সিজেন সংখ্যা এখানে আছে 7টা, আমরা কি করব 7টা পানি যোগ করে দেবো। অক্সিজেন নাম্বার ঠিক করার জন্য যত করে অক্সিজেন আছে সেই সংখ্যক পানি যোগ করব। তো যখন আমরা পানি যোগ করে দেবো তখন আমাদের এক্সট্রা হাইড্রোজেন হয়ে যাবে। তো আমরা কি করব, এখানে এদিকে আমাদের হাইড্রোজেনটা বসায় দেবো। তারপরে আমরা দেখবো যে আমাদের ইলেকট্রন ঠিক আছে কিনা, মানে চার্জ সংখ্যা ঠিক আছে কিনা। যদি চার্জ ঠিক থাকে তাহলে তো হয়ে গেল, যদি ঠিক না থাকে তাহলে এই দিক থেকে বাদ দেবো অথবা যোগ করে দেবো। ঠিক আছে। এটা যেহেতু বিজারণ, তার মানে কি এটা বিজারণ বিক্রিয়া কি হবে বলো তো, মানে বিজারণ বিক্রিয়ার, সরি
জারণ বিক্রিয়ায় ত্যাগ হবে, ইলেকট্রন ত্যাগ হবে। যেমন এটা জারণ বিক্রিয়া, এখানে ইলেকট্রন ত্যাগ হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া, এখানে ইলেকট্রন কি হবে বলতো, ইলেকট্রন গ্রহণ হবে। গ্রহণ হবে। সো তুমি ইলেকট্রন গ্রহণ করে নিলা, কত করে ইলেকট্রন দিলা সেইভাবে ঠিক করলা। তারপরে তোমার তারপরে হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া আর বিজারণ অর্ধ বিক্রিয়া মিলাবা। দেখবা যে যত কয়টা জারক সারে, মানে যত কয়টা বিজারক সারে সেম কয়টা জারক গ্রহণ করবে। সো তোমার জারণ আর জারক আর বিজারক বা জারণ বিক্রিয়া আর বিজারণ বিক্রিয়ার মধ্যে ইলেকট্রনের ব্যালেন্স করতে হবে, ঠিক আছে। যে আমাদের এখানে 6টা ছিল, আমরা 6 দ্বারা গুণ করলাম। দেখবা যে কারো ক্ষেত্রে এখানে থাকে 2, এখানে থাকে 3, তাহলে উভয়কে এটাকে আমরা 3, এটাকে 2 দ্বারা গুণ করলে কিন্তু আমাদের 6 হয়ে যায়। এরকম মানে তুমি যেভাবে পারো দুইটা ইলেকট্রন সমান করবা, সমান করলে আমাদের বিক্রিয়া হয়ে গেল। তারপরে আমাদের জারক আর বিজারকের মোল সংখ্যা বের করতে পারি, তারপরে জারক বিজারকের বিক্রিয়াটা দেখাইতে পারি। এগুলো সিকিউ আসে, বুঝছো, বড় বড় সিকিউতে এগুলো আসে, ঠিক আছে। আজকে এটা আর কি বোঝানো ছিল, এর পরের টপিক গুলো আর বোঝানো নাই তেমন। আচ্ছা, ওই টপিক বুঝতে পারছো সবাই? জি জি ভাইয়া। ভাইয়া। ওকে, ঠিক আছে। আমরা এখন আমাদের পরবর্তীতে সহজ সহজ টপিক, এগুলো বেশি সহজ সহজ, হ্যাঁ। আচ্ছা, এখানে নির্দেশক কি দেখো, নির্দেশক দুই প্রকার। একটা হচ্ছে এসিড ক্ষার নির্দেশক, একটা হচ্ছে জারণ বিজারণ নির্দেশক। তারপর এসিড ক্ষার নির্দেশকের সংজ্ঞা, এটা রিডিং দিবা, হ্যাঁ। এসিড ক্ষার নির্দেশক কাকে বলে, মানে যেটা দ্বারা তোমার এসিড আর ক্ষার বোঝা যায়, ঠিক আছে, এটি আর কি এসিড ক্ষার। তো দেখো এখানে বিভিন্ন কিছু দিছে, যে মিথাইল অরেঞ্জের মাধ্যম কত, ঠিক আছে, ক্ষারীয় মাধ্যমে হলুদ বর্ণ দেখায়, ফেনফথিলেনের কত, ঠিক আছে। এটা একটা ছক আকারে আছে, আমাদের যে ছকটা পড়তে হবে, সেখান থেকে মাত্র একবার মেডিকেল আসে না, ডেন্টাল একবার কোশ্চেন আসে এই 3-4 সালে। সো সেটা বেশি ইম্পর্টেন্ট না, বুঝছো। আচ্ছা, নির্দেশকের বৈশিষ্ট্য দেখো, একটা হচ্ছে কি পিএইচ বর্ণ পরিবর্তন করে না, সব নির্দেশকে কি নাই একই পিএইচ এ বর্ণ পরিবর্তন করে না। তারপর আমাদের পিএইচ রেঞ্জ, ঠিক আছে। তারপর হচ্ছে অম্লীয় বর্ণ, তারপর হচ্ছে ক্ষারীয় বর্ণ দেখায় কখন, প্রতিটি নির্দেশক সামান্য পিএইচ পরিসরে বর্ণ পরিবর্তন করে, হ্যাঁ। তার 5 নম্বর যে বৈশিষ্ট্য, আমাদের এগুলো একটু রিডিং দিতে হবে, হ্যাঁ। আমাদের যে নির্দেশকের বৈশিষ্ট্য, এটা হচ্ছে 2 স্টার, ঠিক আছে। আমাদের যে নির্দেশকের বৈশিষ্ট্য সেটা হচ্ছে 2 স্টার। ওকে, এটা তোমরা এমনি পড়লে বুঝতে পারবে এগুলো। আচ্ছা, এই যে এটা ইম্পর্টেন্ট। দেখো 1 নম্বর হচ্ছে নির্দেশকের বর্ণ যথেষ্ট স্থায়ী ও উজ্জ্বল হতে হবে, যথেষ্ট স্থায়ী আর উজ্জ্বল। আর 2 নম্বর হচ্ছে হঠাৎ পরিবর্তিত হতে হবে, বর্ণ হঠাৎ পরিবর্তিত হতে হবে। আর 3 নম্বর হচ্ছে সমাপ্তি বিন্দুতে নির্দেশকের বর্ণ পরিবর্তিত হতে হবে। টাইট্রেশনের সমাপ্তি বিন্দুতে যখন টাইট্রেশনটা শেষ হচ্ছে সেই সময় আমাদের বর্ণটা পরিবর্তন করতে হবে। এই তিনটা হচ্ছে আমাদের শর্ত আর কি, হ্যাঁ। তাহলে নির্দেশকের শর্ত যথেষ্ট স্থায়ী ও উজ্জ্বল হইতে হবে যাতে সহজভাবে বোঝা যায়, হঠাৎ পরিবর্তিত হইতে হবে, আর টাইট্রেশনের সমাপ্ত বিন্দুতে পরিবর্তিত নির্দেশকের বর্ণ পরিবর্তিত হতে হবে। এটা হচ্ছে স্টার, ঠিক আছে। এগুলো আসলে খুব বোঝানোর নাই। ওকে, এই যে এটা আমাদের একবার ডেন্টাল আসছে, ঠিক আছে। অনেকে যাদের হচ্ছে যাদের খুব ইচ্ছা তারা সব মুখস্থ করবা, বাংলা কথা। আর যাদের একটু পড়াটা কম পারো, বা এখন অনেকে ফুল না পড়লে হবে, অ্যাডমিশন আগে পড়লে হবে। এখানে হচ্ছে ফেনফথলিন ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর ফেনল রেড, এটা একবার মেডিকেল আসছিল, ফেনল রেডটা কোনটা যেন আসছিল, সো এটা পড়বা মাঝখানেরটা। আর এই যে লিটমাস সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা 10 স্টার, হ্যাঁ। সহজ কোশ্চেন করলে লিটমাসটা দিবে, লিটমাস হচ্ছে 10 স্টার। লিটমাস কি দেখো, লিটমাস কি করে বলো তো, লালকে নীল করে, লালকে কি করে বলো তো, নীল করে। এটা হচ্ছে অম্লীয় মাধ্যমে, এটা হচ্ছে ক্ষারীয় মাধ্যমে লালকে নীল করতেছে। এটার পিএইচ পরিসর হচ্ছে 6 থেকে 8, মানে এটা অম্লীয় মাধ্যমে কাজ করতেছে, ক্ষারীয় মাধ্যমে কাজ করতেছে। তোমরা তো জানো লিটমাস কি করে, লালকে নীল করতেছে যখন অ্যাসিডের মাধ্যমে থাকে, ক্ষারীয় মাধ্যমে থাকলে নীলকে লাল করতেছে, এবং এটার পিএইচ পরিসর হচ্ছে 6 থেকে 8। তার মানে এটা অম্লীয়তেও কাজ করে, ক্ষারীয়তেও কাজ করে। এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, 9-10 এটা সম্পর্কে পড়ছো। তাহলে দেখো এখানে বেশিরভাগ গুলা দেখবো অম্লীয় মাধ্যমে হলুদ হচ্ছে, আর যেগুলো এখানে হলুদ হয় সেগুলো এখানে যা নীল হয়ে যায়, ঠিক আছে। এটার বিভিন্ন টেকনিক আছে, অনেকে অনেকভাবে মুখস্থ করে। এটা একদিনে হবে না, এটা একদিনে মুখস্থ হবে না, তোমাদের অনেক টেকনিক ফলো করে নিজেদের মতো করে, কারো টেকনিক ফলো করলে কিন্তু এটা মুখস্থ হবে না। তোমরা কি করবা, ডেইলি একবার করে 1 মিনিট করে এটা দেখবা, তাছাড়া এটা মুখস্থ হবে না, বুঝছো। একদিনে পড়লে মুখস্থ হবে না। তো তোমরা যদি, যাদের খুব ইচ্ছা তারা সবগুলো মুখস্থ করে ফেলবা, আর যারা একটু ফাঁকিবাজ তারা হচ্ছে 1 নাম্বার, 4 নাম্বার, তারপর হচ্ছে 8 নাম্বার, 6 নাম্বার আর 9 নাম্বার, হ্যাঁ। এই 5টা ইম্পর্টেন্ট, এই 5টা ভালো করে পড়বা। সবাই এই 5টা ভালো করে পড়বা, আর বাকিগুলো দেখে রাখবা, কারণ কোনটা দিয়ে দিবে এটা সিওরিটি নাই। এটা হচ্ছে অম্লীয় মাধ্যমে বর্ণ, একটা হচ্ছে ক্ষারীয় মাধ্যমে বর্ণ। যেহেতু মেডিকেলে থিওরি বেসড কোশ্চেন বেশি হয়, সো এখান থেকে কিন্তু কোশ্চেন দিতে পারে। আর পিএইচ পরিসর এটা পড়বা, ফেনফথলিন পড়বা, তারপর হচ্ছে ক্রিস্টাল রেড পড়বা, আর হচ্ছে মিথাইল অরেঞ্জ, হ্যাঁ। এই তিনটা বেশি ইম্পর্টেন্ট আর কি, ঠিক আছে। এগুলো পড়বে, দেখবে কিছু কিছু ক্ষারীয় মাধ্যমে কাজ করতেছে, এগুলো হচ্ছে ক্ষারীয় মাধ্যমে কাজ করতেছে, এগুলো হচ্ছে অম্লীয় মাধ্যমে কাজ করতেছে। এভাবে একটু মানে বুঝে শুনে একটু মুখস্থ করতে হবে, হ্যাঁ। এগুলো তো মুখস্থ করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এই লিটমাসটা 10 স্টার, আর ফুল শকটা হচ্ছে 2 স্টার, হ্যাঁ। এই ফুল শকটা, ঠিক আছে। এখান থেকে একবার ডেন্টালে 3-4 সালে আসছিল, সো কোশ্চেন আসলে যাতে আমরা পারি, ঠিক আছে, এটাই আমাদের জন্য এনাফ। আচ্ছা,
তারপরে হচ্ছে দেখো বিক্রিয়ার সমাপ্ত বিন্দু নির্দেশের তালিকা। এটা আমরা কিন্তু এর আগের দিনই দিছিলাম একটা ছক, ওইটা পড়লে হবে, ঠিক আছে? এই যে দেখো, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে একটা শক্তিশালী ক্ষার, এগুলো আর আমি বলে দেবো না। শক্তিশালী ক্ষার এটা কি বলতো? দুর্বল অ্যাসিড। শক্তিশালী ক্ষার আর দুর্বল অ্যাসিডের বিক্রিয়ায় কোনটা ইউজ করা হয়? আমি তোমাদের একটা এক্সট্রা ইনফরমেশনের ছক দিছি, ওই ছক ফুল মুখস্থ করবা। ওই ছক মুখস্থ করলে যে কোনো ধরনের কোশ্চেন তোমরা পেরে যাবা। মিথাইল অরেঞ্জ। হ্যাঁ ঠিক আছে, গুড। ঠিক আছে, এখানে ব্যবহারিক এগুলো লাগবে না, ব্যবহারিক ব্যবহারিক। আচ্ছা এখন, আচ্ছা এখন এই এই জিনিসটা দেখো, টাইট্রেশনের সংজ্ঞা কি? ঠিক আছে, এসব রিডিং দিবা। টাইট্রেশনের সংজ্ঞা একটা হচ্ছে, দেখো টাইট্রেশন বিক্রিয়ায় তিনটি রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়। এক নম্বর হচ্ছে প্রমাণ দ্রবণ, মানে যে দ্রবণটা তুমি ঘনমাত্রা জানো, এটা হচ্ছে প্রমাণ দ্রবণ। প্রমাণ দ্রবণ মানে যেটার ঘনমাত্রা তুমি জানো। যেমন আমি হচ্ছে তোমাদের কাছে পরিচিত, কারণ আমার নাম তুমি জানো, ঠিক আছে? সেটা হচ্ছে প্রমাণ দ্রবণ, যেটার ঘনমাত্রা জানো। এটা হচ্ছে অজানা ঘনমাত্রার দ্রবণ, মানে যেটার ঘনমাত্রা তুমি জানো না। আর একটা হচ্ছে নির্দেশক। হ্যাঁ, এই তিনটা রাসায়নিক পদার্থ লাগবে টাইট্রেশনের ক্ষেত্রে। আর কি লাগবে? কাজ যন্ত্র লাগবে তিনটা, একটা হচ্ছে বুরেট, একটা হচ্ছে কনিক্যাল ফ্লাস্ক, একটা হচ্ছে পিপেট। পিপেট মানে যেটার মাধ্যমে যে তোমার সলিউশন এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। আর বুরেট মানে লম্বা একটা আছে কাছে, ওইটা হচ্ছে বুরেট। আর কনিক্যাল ফ্লাস্ক মানে এই যে এরকম যে একটা থাকে, ওটা হচ্ছে কনিক্যাল ফ্লাস্ক। ওটা হচ্ছে কনিক্যাল ফ্লাস্ক, মানে যেটার মাধ্যমে গোলায় আর কি, ঠিক আছে? এই তিনটা জিনিস লাগবে। সো এটা হচ্ছে 30 স্টার। হ্যাঁ, যে এই তিনটা কাজ যন্ত্র লাগে আর এই তিনটা রাসায়নিক পদার্থ লাগে। তারপরে এখানে দেখো যে টাইটেন, টাইটার, এগুলো কি, এগুলো রিডিং দিবা, ঠিক আছে? এগুলা রিডিং দিবা। এই দেখো, ট্রাইটেট বা ট্রাইটেন এটা ইউজ করা হয় হচ্ছে কনিক্যাল ফ্লাস্কে। আর আমাদের হচ্ছে টাইটার যেটা, সেটা ইউজ করা হয় হচ্ছে বুলেটে। হ্যাঁ, এই জাস্ট এই দুইটা কথা বললেই হবে। হ্যাঁ, রিডিং দিবা। একটা ইউজ করা হয় বুলেটে, একটা ইউজ করা হয় কনিক্যাল ফ্লাস্কে। মানে প্রমাণ দ্রবণ কোথায় নেওয়া হচ্ছে, তারপরে আহ অজানা ঘনমাত্রার দ্রবণ কোথায় নেওয়া হচ্ছে। কারণ আমাদের টাইটারেশনের উদ্দেশ্য থাকে কি, যে একটার প্রমাণ দ্রবণ মানে একটার ঘনমাত্রা আমরা জানি, সেটার সাহায্যে অন্য একটার ঘনমাত্রা নির্ণয় করা, মানে যেটার ঘনমাত্রা আমরা জানি না। ঠিক আছে, যে প্রমাণ দ্রবণ। প্রমাণ দ্রবণ মানে যে ধরনের ঘনমাত্রা সঠিকভাবে জানা থাকে। যেমন অনেকগুলো আমরা শিখছিলাম, মনে আছে? এই যে সেমিমোলার, সেন্টিমোলার, ডেসিমোলার, এগুলো আমরা কিন্তু শিখছিলাম। এগুলো এখানে না পড়লেও হবে, এগুলো আমরা এর আগে অধ্যায়ে পড়ছি। আচ্ছা, আবার সেম জিনিস দেখো, প্রমাণ দ্রবণের প্রকারভেদ। একটা হচ্ছে প্রাইমারি বা মুখ্য প্রমাণ দ্রবণ, একটা হচ্ছে সেকেন্ডারি বা গৌণ প্রমাণ দ্রবণ। তো প্রাইমারি মানে কি? যাদের হচ্ছে চেঞ্জ হয় না, কোনো অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না বা চেঞ্জ হয় না, তারা হচ্ছে প্রাইমারি। আর সেকেন্ডারি মানে যারা চেঞ্জ হয়ে যায় কিছুক্ষণ পরেই। আর প্রাইমারির উদাহরণ কি বলতো? যাদের সাথে সি থাকবে, যাদের সাথে কি থাকবে বলতো? সি থাকবে। এটা আমি পড়েছিলাম এর আগেও। যাদের সাথে সি থাকবে তারা হচ্ছে প্রাইমারি। আর যাদের সাথে সি থাকবে না, সেই দ্রবণগুলো হচ্ছে সেকেন্ডারি। কিন্তু HCl হচ্ছে ব্যতিক্রম। HCl এখানে সি আছে, কিন্তু সেটা সেকেন্ডারি, সেটা হচ্ছে সেকেন্ডারি। ঠিক আছে, মাথায় রাখবা। এইগুলো কিন্তু আমি পড়েছিলাম না? তাহলে প্রাইমারি যারা পদার্থ, তারা কিন্তু প্রাইমারি দ্রবণ সৃষ্টি করতেছে, সেকেন্ডারিরা সেকেন্ডারি দ্রবণ তৈরি করতেছে। এই দেখো, এই যে, ঠিক আছে, এখানে কার্বন আছে, এটা প্রাইমারি। এখানে কার্বন আছে, প্রাইমারি। এখানে কার্বন আছে, প্রাইমারি। শুধুমাত্র আমাদের HClটা ব্যতিক্রম, এখানে কার্বন মানে সরি, এখানে সি থাকলেও সেটা হচ্ছে সেকেন্ডারি, প্রাইমারি না। এটা একটু ব্যতিক্রম, ঠিক আছে? আচ্ছা, প্র্যাকটিক্যাল। আচ্ছা, এখানে সেম জিনিস ইউজ করছে, যে জারণ বিজারণ বিক্রিয়ায় ধাতব পদার্থের পরিমাণ নির্ণয়। এখানে একটা সূত্র দিছে, আমরা এই সূত্রটা একটু পড়ে ফেলবো, জাস্ট রিডিং দেবো। হ্যাঁ, ওকে, এই সূত্রটা এখানে কি ইউজ করছে দেখো, এটা হচ্ছে জারক, এটা হচ্ছে বিজারক। তো এটা হচ্ছে জারকের মোল সংখ্যা, এটা হচ্ছে বিজারকের মোল সংখ্যা। তো B1 M1 B2 A2, ঠিক আছে, জারক জারক সেম, জারক বিজারক। আর এখানেও কি বলতো? জারকের মোল সংখ্যা বাই বিজারকের মোল সংখ্যা। একটা কি সিকিউ লাগে, রিডিং দিবা। হ্যাঁ, আচ্ছা, পানীয় জলে আয়নের ঘনমাত্রা নির্ণয়। আচ্ছা, জারণ বিজারণ টাইট্রেশন। তাহলে দেখো, এই যে পানীয় জলে আয়রনের পরিমাণ নির্ণয়, রক্তে ক্যালসিয়ামের পরিমাণ নির্ণয়, তারপর হচ্ছে সবজিতে ভিটামিন সি এর পরিমাণ নির্ণয়। এগুলো নির্ণয় করা হয় কি কোন পদ্ধতিতে বলতো? জারণ বিজারণ টাইট্রেশন দ্বারা। জারণ বিজারণ টাইট্রেশন দ্বারা। 1 স্টার। এসব কোশ্চেন আসবে না, বুঝছো? বেশি ইম্পর্টেন্ট না। 1 স্টার। হ্যাঁ, আমরা কিন্তু সব পড়তেছি। হ্যাঁ, যেগুলো আসার মতো সেগুলো তো বলে দিচ্ছি। অধ্যায় থেকে আসবে হচ্ছে জারক বিজারক, জারক বিজারক উভয়, ছোট ছোট অঙ্ক একটা আসবেই, ppm, শতকরা, তারপরে mg থেকে এম মিলিমোল পার লিটার। এই যে আমি যে সূত্র দিয়েছিলাম 4-5টা, এর মধ্যে আসবে। আর এখান থেকে জারক বিজারক আসবে, এর বাইরে কোনো কোশ্চেন আসার পসিবিলিটি নেই। এখন হচ্ছে আয়োডিন যুক্ত জারণ বিজারণ টাইট্রেশন। এটা হচ্ছে আয়োডোমিতি, একটা হচ্ছে আয়োডিমিতি, একটা হচ্ছে আয়োডোমিতি। হ্যাঁ, দুইটার 5বার রিডিং দিবা। এখান থেকে কোশ্চেন করার পসিবিলিটি খুবই কম, তবে 5বার তোমরা রিডিং দিবা। দেখো, এই যে যেটা হচ্ছে আয়োডিমিতি, আয়োডিমিতি, সেখানে কি করা হচ্ছে? প্রমাণ আয়োডিন দ্রবণকে বুলেটে নেওয়া হচ্ছে। ঠিক আছে, প্রমাণ আয়োডিন দ্রবণকে কোথায় নেওয়া হচ্ছে বলতো? বুলেটে নেওয়া হচ্ছে। এখানে হচ্ছে সোডিয়াম থায়োসালফেট ইউজ করা হচ্ছে।
এগুলো আর কি ছোটখাটো জিনিসপাতি পড়ে ফেলবা। দেখো সরাসরি প্রমাণ আয়োডিন দ্রবণের সাহায্যে সোডিয়াম থায়োসালফেট, সালফাইড, তারপর হচ্ছে আর্সেনাইড, এগুলো কোশ্চেন করে বিভিন্ন কোচিং এ, বুঝছো, যে বিজারক পদার্থের টাইট্রেশন করার মাধ্যমে এদের পরিমাণ নির্ধারণ করার পদ্ধতিকে বলে আয়োডোমিতি। তাহলে আয়োডোমিতিতে কারা কারা ইউজ করা হচ্ছে? ঠিক আছে, সোডিয়াম থায়োসালফেট, সালফাইড, আর্সেনাইড, বিজারক পদার্থ। হ্যাঁ, এগুলা ই পড়বা, শকটা পড়বা, হ্যাঁ, সংজ্ঞাটা পড়বা। ঠিক আছে, এটা টুইস্টার। ঠিক আছে, এই সংজ্ঞাটা পড়ে ফেলবা, সংজ্ঞা পড়লে আমাদের কোশ্চেন গুলো হয়ে যায় এখান থেকে। আচ্ছা ঠিক আছে, এরপর হচ্ছে আয়োডোমিতি। হ্যাঁ, এরপরে হচ্ছে আয়োডোমিতি। তো আয়োডোমিতির ক্ষেত্রে দেখো, কোন জারক পদার্থের নির্দিষ্ট পরিমাণ দ্রবণের নির্দিষ্ট আয়নের সাথে আয়োডাইড লবণ, ঠিক আছে, এর বিক্রিয়ায় উৎপন্ন আয়োডিনকে প্রমাণ থায়োসালফেট দ্রবণ দ্বারা, কোন দ্রবণ দ্বারা? থায়োসালফেট দ্রবণ দ্বারা টাইট্রেশন করে মুক্ত আয়োডিনের পরিমাণ নির্ধারণের পদ্ধতিকে বলা হয় আয়োডোমিতি। এটার সংজ্ঞা লাগবে। এক্ষেত্রে থায়োসালফেটকে বুলেটে রাখা হয়। দেখো এখানে কি রাখা হচ্ছে, এখানে ক্ষেত্রে আমাদের থায়োসালফেটকে বুলেটে রাখা হচ্ছে, আর এখানে আমাদের কি করছে বলতো, আয়োডিনকে বুলেটে রাখতেছে। এই দুটো কিন্তু পার্থক্য, এখানে আয়োডিনকে রাখতেছে আর এখানে রাখতেছে হচ্ছে থায়োসালফেটকে। ঠিক আছে, দেখো এখানে ব্যবহার করা হয়েছিল হচ্ছে বিজারক। ঠিক আছে, এখানে ব্যবহার করা হয়েছিল কি বলতো, বিজারক, আর এখানে ব্যবহার করা হচ্ছে কি বলতো, জারক। মাথায় রাখবা। এবং আমরা কিন্তু জারক বিজারক চিনি, এখানে ব্যবহার করা হচ্ছে কি বলতো, জারক, আর এখানে হচ্ছে বিজারক। মাথায় রাখবা। তার মানে এই দুইটার সংজ্ঞা, হ্যাঁ, এই দুইটার সংজ্ঞা খুব ভালো করে পড়া লাগবে। কোনটা জারক, কোনটা বিজারক, কোনটা বুয়েটে কি রাখা হচ্ছে। হ্যাঁ, এখানে বুয়েটে রাখা হচ্ছে হচ্ছে থায়োসালফেট। ঠিক আছে, আর এখানে বুয়েটে রাখা হচ্ছে কি, কইরে, আয়োডিন। ঠিক আছে, এগুলো মাথায় রাখবা। হ্যাঁ, তাহলে এই দুইটার সংজ্ঞা টুইস্টার। ঠিক আছে, সংজ্ঞার মধ্যে সবকিছু লেখা আছে, বড় বড় অঙ্ক টঙ্ক লাগবে। আর আয়োডিন জারক ও বিজারক উভয় রূপে ক্রিয়া করে। আয়োডিন জারক ও বিজারক উভয় রূপে ক্রিয়া করে। রিডিং। আচ্ছা, তারপরে যে জারণ সংখ্যা, বিজারণ সংখ্যা, এই দেখো জারণ সংখ্যা কিন্তু পরীক্ষা অনেক আসে, বুঝছো, আবার বলে দিচ্ছি। জারণ সংখ্যা আমি তোমাদের কালকে সুন্দর করে বুঝাইছিলাম, এটা কিন্তু পরীক্ষায় খুব আসে। তো জারণ সংখ্যা, বিজারণ সংখ্যা একদম মুখস্থ রাখতে হবে। তারপরে যে যেগুলো আছে, বুঝছো, এগুলো কখনো পরীক্ষা আসে নাই। হ্যাঁ, এ পর্যন্ত পরীক্ষা আসে নাই, এগুলো হুদাই দিছে। এগুলো এ পর্যন্ত কোনো পরীক্ষা আসে নাই, মানে মেডিকেলে আসেনি আর কি, বুঝছো, মেডিকেল একবারও আসে নাই। ইঞ্জিনিয়ারিং এ মানে ঢাকা ইউনিভার্সিটিতে দু একবার আসে, কিন্তু মেডিকেল আসেই নাই। আচ্ছা, দ্রবণের ঘনমাত্রা নির্ণয় বিয়ার ল্যাম্বার্টের সূত্রের ব্যবহার। তো প্রথমে এটা এই আই দ্বারা কি বয়স করা হয়, এগুলো রিডিং। হ্যাঁ, এগুলো রিডিং দিবা। যেটা মোটামুটি ইম্পর্টেন্ট সেটা আমি বলে দেবো। এই যে ল্যাম্বার্টের সূত্র, পরীক্ষা হয়তো দিয়ে দিবে যে এই জিনিসটা দিয়ে দিবে, বলবে যে এটা কার সূত্র, অ্যান্সার হচ্ছে ল্যাম্বার্টের সূত্র। ল্যাম্বার্ট 1760 সালে দেয়। ঠিক আছে, রিডিং। ঠিক আছে, এখানে এরকম আসলে পরীক্ষা এগুলো খুব আসে না। তারপরে এই যেটার এককটা মোটামুটি ইম্পর্টেন্ট, সিজিএস পদ্ধতিতে এটার একক হচ্ছে সেন্টিমিটার পার ওয়ান। এই যে আমাদের সূত্র আছে না, এই সূত্রের ব্যস্তানুপাতিক মানকে এক্সটেন্টিক এক্সটেনশন গুণাঙ্ক বলা হয়। ঠিক আছে, সিজিএস এর একক হচ্ছে সেন্টিমিটার পার সেন্টিমিটার। এটা হচ্ছে ল্যাম্বার্টের সূত্র। তারপর হচ্ছে বিয়ারের সূত্র। ল্যাম্বার্টের সূত্র দেওয়া হচ্ছে 1700 সালে, দেখো 1760। আর আমাদের বিয়ার্ডের সূত্র দেওয়া হচ্ছে, বিয়ারের সূত্র দেয় 1852, দুইটা সাল পড়বা। ঠিক আছে, আচ্ছা, আর বিয়ারের সূত্রটা দিবে যে এটা কার সূত্র, এটা হচ্ছে বিয়ারের সূত্র, এরকমই। তারপরে কোনটার নাম কি, এর আই দ্বারা বোঝা হচ্ছে আলোক রশ্মির তীব্রতা, সি দ্বারা দ্রবণের ঘনমাত্রা, আর কে ওয়ান দ্বারা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। ঠিক আছে, এগুলো পরীক্ষায় কখনো আসে নাই। আচ্ছা, এগুলা কি সব দিছে, এই যে এটা, হ্যাঁ, জাস্ট এটা পড়বা তাই হয়ে যাবে। কোনটার নাম কি, জাস্ট এটা পড়লেই হবে। কোনটার নাম কি এটা পড়লেই হবে। ঠিক আছে, যে এখানে ফুল ভাবে দিয়ে দিছে, এ দ্বারা কি বোঝায়। ঠিক আছে, তারপরে এই এপসিলন নট সি এল, এগুলো দ্বারা কি কি বোঝায়, এগুলো একটু দেখো লেখা আছে। এ দ্বারা হচ্ছে এটা বোঝায়। ঠিক আছে, এটা হচ্ছে মোলার সহগ, শোষণ সহগ, এটা সেলের দৈর্ঘ্য, এটা হচ্ছে দ্রবণের ঘনমাত্রা। হ্যাঁ, এগুলো একটু দেখে ফেলবা, রিডিং। ঠিক আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো রিডিং। এপসিলন, আচ্ছা, এই দুটো ইম্পর্টেন্ট আছে, দেখো। একটা হচ্ছে H2O2। ঠিক আছে, H2O2 যোগে অক্সিজেনের জারণ মান কত। হ্যাঁ, এটা আমাদের ইম্পর্টেন্ট। হ্যাঁ, H2O2 যোগে অক্সিজেনের জারণ মান কত। তো আমাদের জারণ মান বের করার সূত্র কিন্তু আমরা সুন্দরভাবে পড়ছি। বলো তো কেমনে বের করবো আমরা H2O2? এটার চার্জ কত বলো তো, চার্জ কিন্তু শূন্য, তাহলে আমাদের সমান সমান শূন্য হবে। তাহলে আমাদের বের করতে হবে অক্সিজেনের জারণ মান। তাহলে আমরা অক্সিজেনের জারণ মানকে এক্স ধরবো। আমরা কিন্তু হাইড্রোজেনটা জানি +1, তাহলে +1 গুণন 2 প্লাস, ঠিক আছে, এক্স ইন্টু 2 সমান সমান 0। তাহলে দেখো 2 প্লাস 2x সমান সমান 0। এই মিউট করে নাকি রাব্বি, একদমই মিউট করো না। ঠিক আছে, নেক্সট যেন তোমাকে এরকম না দেখি, মিউট করবা নাহলে। দেখো, ঠিক আছে, আমাদের এটা হচ্ছে 2, এটা হচ্ছে 2x সমান সমান 0। তাহলে এটা তো তোমরা জানো, এখন কি করবা, তাহলে 2x প্লাস 2 সমান সমান 0। তাহলে 2x সমান সমান কত বলো তো, -2। তাহলে আমাদের x সমান সমান কত বলো তো, -1। x সমান সমান কি বলো তো, -1।
সো আমাদের এটা হয়ে গেছে। তাহলে আমাদের এখানে এই অক্সিজেনের জার্মান মান কত বলো তো? -1। দেখো অক্সিজেনের জার্মান মান কিন্তু নর্মালি -2, নর্মালি -2। কোথাও কোথাও কি হয় বলতো? -1 হয়। আর কোথায় বলতো -1/2 হয়? আর অক্সাইডের ক্ষেত্রে -1 ভেরি গুড। আর সুপার অক্সাইডের ক্ষেত্রে -1/2 হয়। ঠিক আছে, এই এটা হাফ। হ্যাঁ কেও2, কেও2 এর ক্ষেত্রে দেখো এটা মান হয় -1/2। তো কখন -1/2 হয়, কখন -1 হয়, আর কখন -2 হয়, এগুলো আমি দাগাই দিছিলাম অক্সিজেনেরটা, আমার মনে আছে। ঠিক আছে, আচ্ছা এই যে এককটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে, বুঝছো? কই গেল? এই যে এককটা ইম্পর্টেন্ট আছে, বুঝছো? কই? এই মোলার শোষণ সহগ বা মোলার অ্যাবজর্বিলিটি, এটার এককটা লিটার মোল পার 1 সেন্টিমিটার পার 1। হ্যাঁ, 2 স্টার। এই জাস্ট এককটা ইম্পর্টেন্ট, আর কিছু না। ঠিক আছে, এটার এককটা পড়ে ফেলবা। আর এখান থেকে হচ্ছে এই যে ছোট ছোট জিনিসপাতি যেগুলো আছে এগুলো পড়ে ফেলবা। তারপরে এটাও তোমরা নিজের করে ফেলবা। দেখো নিচের বিক্রিয়ার বিজারক কোনটি? ঠিক আছে, নিজের বিক্রিয়ার বিজারক কোনটি? তো দেখো এটা হচ্ছে কপার, এখানে চার্জ ছিল 2+। ঠিক আছে, 2+। আর এখানে কপারের চার্জ কত বলো তো? মাইনাস। আয়োডিনের হচ্ছে -1, তাহলে -2, এটা হচ্ছে প্লাস, +2 বা প্লাস। ঠিক আছে, আর এটা হচ্ছে আয়োডিনের হচ্ছে -1। এগুলো তোমরা একটু করে ফেলবা। ঠিক আছে, প্রথম বের করবা হচ্ছে জারণ। জারণ কাদের জারণ হচ্ছে আর কার বিজারণ হচ্ছে? জারণ মানে ছারণ, বিজারণ মানে গ্রহণ। তো যার জারণ হবে সে হচ্ছে, দেখি তো কি দিছে ভাইয়া রবিউল, ভাইয়া রবিউল আওয়াল রাব্বি, আমি তো সব সময় মিউট রাখি ভাইয়া, আমার তো মিউট করা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, রবিউল আওয়ালের আমি কথা কি বললাম। করছি ভাই? না না না, ঠিক আছে ঠিক আছে, না একটু মিউট করে রাখো, বুঝছো, তাই ভালো হয়। আচ্ছা ভাইয়া রাব্বি আছে দুইটা, ওই রবিউল আওয়াল রাব্বি ও আনমিউট করে রাখে। আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি বুঝতে আমি তো পারছি। সবসময় মিউটই রাখি। আচ্ছা সমস্যা নেই সমস্যা নেই, আরে সমস্যা নেই, ঠিক আছে। তাহলে কোনটা জারক কোনটা বিজারক, কোথায় জারণ হচ্ছে কোথায় বিজারণ হচ্ছে, এগুলো পড়ে ফেলবা। ভুলে গেলাম কোথায় জানা ছিলাম। আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে বর্ণালী নীতির মূলনীতি বিয়ার-ল্যাম্বার্ট সূত্রের উপর প্রতিষ্ঠিত। বর্ণালী নীতির মূলনীতি বিয়ার-ল্যাম্বার্ট সূত্রের উপর প্রতিষ্ঠিত। কোন সূত্র? বিয়ার-ল্যাম্বার্ট রিডিং। আচ্ছা এখানে একটা জিনিস আসে, যে এই যে বর্ণালী নীতির যে পরীক্ষাটা বা স্পেকট্রোমিটার, সেখানে যে যন্ত্রটা ইউজ করা হয় সেটা দৈর্ঘ্য কত? 1 সেন্টিমিটার। হ্যাঁ, এটা হচ্ছে 1 স্টার, সেটা দৈর্ঘ্য হচ্ছে 1 সেন্টিমিটার। তারপরে এখানে অঙ্ক টঙ্ক দিচ্ছে যেগুলো লাগে না। বিয়ার-ল্যাম্বার্ট সূত্র প্রয়োগে স্পেকট্রোমিটারের দ্রবণের ঘনমাত্রা নির্ণয়। এ লাগে না, রিডিং 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 রিডিং। তারপরে তো কিছু লাগে না। আচ্ছা, তারপর হচ্ছে বিয়ার-ল্যাম্বার্ট সূত্রের সীমাবদ্ধতা। হ্যাঁ, তারপর টপিক হচ্ছে বিয়ার-ল্যাম্বার্ট সূত্রের সীমাবদ্ধতা। বিয়ার-ল্যাম্বার্ট সূত্রের সীমাবদ্ধতা দেখো, দ্রবণের ঘনমাত্রা অবশ্যই 0.001 থেকে 0.01 এটার মধ্যে হইতে হবে, মোল পার লিটার। ঠিক আছে, মোল পার লিটারকে বলা হয় বড় হাতের এম। হ্যাঁ, তাহলে দেখো এটা হচ্ছে 0.001 থেকে 0.01 এর মধ্যে হইতে হবে। তখন আমাদের বিয়ার-ল্যাম্বার্টের সূত্রটা কার্যকর হবে। এর থেকে যদি বেশি হয়ে যায় তখন কিন্তু 0.1 মোলের বেশি হলে সেটা আর প্রযোজ্য হবে না। তো আমাদের দ্রবণের মধ্যে যদি কারো সংযোজন হয় অথবা বিয়োজন হয় সেক্ষেত্রে সূত্র প্রযোজ্য হবে না। এক বর্ণী আলো ব্যবহার করা না হলে সেক্ষেত্রে সূত্র প্রযোজ্য হবে না, কারণ এক বর্ণী আলো ব্যবহার করতে হবে। তবে দ্রবণ দ্বারা আলোর শোষণের পূর্বে আলোর প্রতিফলন বা বিচ্ছুরণ ঘটলে কি হবে না? সূত্র প্রযোজ্য হবে না। এর মধ্যে প্রথমটা ইম্পর্টেন্ট বেশি। হ্যাঁ, প্রথমটা ইম্পর্টেন্ট বেশি, এটা পড়ে ফেলবা 2 স্টার। এপার থেকে এ পর্যন্ত কখনো কোশ্চেন আসে নাই, বুঝছো? তোমাদের বার হয়তো আসলে ফার্স্ট আসবে, এর আগে আসে নাই। তবে নর্মাল কোশ্চেন বলেই তো দিছি, জারক বিজারক জারণ বিজারণ, ছোট ছোট অঙ্ক, শতকরার পরিমাণ, পিপিএম কত, মিলিগ্রাম পার ডেসিলিটার থেকে মিলিমোল পার লিটার। ঠিক আছে, তারপরে হচ্ছে কোনটা জারক ও বিজারক উভয়রূপে কাজ করে, কোনটা শক্তিশালী অ্যাসিড, কোনটা শক্তিশালী ক্ষার, কোনটা প্রাইমারি স্ট্যান্ডার্ড, কোনটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড, এই ধরনের সহজ সহজ কোশ্চেন। ঠিক আছে, পরমাণুর সংখ্যা কত, অণুর সংখ্যা কত, অ্যাভোগাড্রোর নাম্বার কত। ঠিক আছে, 22.4 লিটার। তারপর হচ্ছে কক্ষ তাপমাত্রায় কত, শূন্য তাপমাত্রায় কত, এগুলা। ঠিক আছে, তারপর হচ্ছে বিয়ার-ল্যাম্বার্ট সূত্রের প্রয়োগ। বিয়ার-ল্যাম্বার্ট সূত্রের প্রয়োগ। আহ আচ্ছা, এখন আমাদের আবার 40 মিনিটের জন্য ঢুকতে হবে। আচ্ছা, আমরা বিয়ার-ল্যাম্বার্ট সূত্রের প্রয়োগ, হ্যাঁ এটা আমরা 1 মিনিট পর করি। ঠিক আছে, কারণ এরপরে আবার আরেকবার দিতে হবে, সো আমরা 1 মিনিট এটা পরে পরে করি। হ্যাঁ, বিয়ার-ল্যাম্বার্ট সূত্রের প্রয়োগ 1 মিনিটের পর তোমরা আবার সেম লিঙ্কে ঢোকো। হ্যাঁ, ঠিক আছে, কারো কি কোনো সমস্যা আছে? কারো কারো কোনো না সমস্যা? ভাইয়া।
না ভাইয়া। আচ্ছা আচ্ছা, এখানে দাঁড়াও এই মেয়ের নাম কি জানো? আচ্ছা, অথই অথই নামে মেয়ে যে, ও কি এখানে আছে? অথই নাই মনে হয়। অথই তুমি কি আছো এখানে? মারিয়া, জি স্যার আসি। এই তুমি তো পড়াশোনা মনে হয় কম করো, হ্যাঁ? আম, পড়াশোনা কিন্তু কম করা হচ্ছে। তুমি ফেসবুকে একটু কম সময় দিও, হ্যাঁ? ফেসবুকে একটু কম সময় দিও পড়াশোনা। ঘুম ধরে আমার বেশি, আইডি কি করবো? ডিঅ্যাক্টিভেট করা ভাইয়া। ও আচ্ছা আচ্ছা। ভাইয়া ঘুম ধরে বেশি, কি করবো? ঘুম ধরলে ঘুমাবা, ঘুমাইলে কোনো খারাপ কাজ না। মানে কোনো আবল তাবল কাজ করবে না তাই হবে। ঘুমাবা, পড়বা, ঘুম যত ইচ্ছা পারো, সমস্যা নেই। ঘুমাইলে আরো ব্রেনের, সকালে ঘুমালে হ্যাঁ সন্ধ্যা হয়ে যাবে। সমস্যা নেই। ঘুমালে ব্রেনের পাওয়ার বাড়ে, সমস্যা নেই। মানে তুমি কোনো অকাম করবে না, ঘুমাই না কোনো অকাম না, ঠিক আছে? ভালো কাজ করার সমস্যা নেই, কিন্তু কোনো খারাপ কাজ করবে না। যেমন ফেসবুক অ্যাডিকশন, ঠিক আছে? সারাদিন ফেসবুকে চ্যাট করা, এগুলো এগুলো করবে না। এগুলো খারাপ। কিন্তু ভালো কাজ, যেমন তুমি গল্পের বই পড়তে পারো, বা হচ্ছে আহ ইসলামিক বই পড়লা, অথবা আহ ঘুমাইলা, এগুলো ভালো কাজ, এগুলো করলে কোনো প্রবলেম নেই, ঠিক আছে? আর এই মাঝে মাঝে বসে বসে তোমার টেস্ট পেপার সলভ করলা, ঠিক আছে? এগুলো উপকার হবে। এমসিকিউ গুলো ভালো করে সলভ করতে পারো। আর তোমাদের তুই দেখলাম দীপু মনি কি যেন বলছে, অটো পাস না জি কি? এক ভাইয়া। বছর পরীক্ষা না দিলে কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, কি করবা, পরীক্ষা টরীক্ষা। তো আচ্ছা ভাইয়া, মানে অটো পাস দেওয়ার ভাই এমসিকিউ পসিবিলিটিটা কেমন? পড়তেছি, যা হয় হবে। অটো কলেজ পাস, খুললে শোনো সিকিউ পড়বো। শোনো শোনো, আমি বলতেছি অটো পাস দিলে তোমাদের ভালো, বুঝছো? কারণ আমি তো জানি তোমার হচ্ছে এর আগের বারও তো অটো পাস দিছিল, বুঝছো? তো অটো পাস দিলে তোমাদের ভালো। সেপ্টেম্বর সমস্যা ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, অটো পাস দিলে তোমাদের ভালো, বুঝছো? তো দেখবা যে যারা কেমনে? হচ্ছে দেখো, যারা নর্মালি হচ্ছে তোমার অ্যাডমিশন সম্পর্কে কোনো আইডিয়া নাই, হ্যাঁ, তো অনেকে দেখবে অ্যাডমিশন টেস্ট সম্পর্কে কোনো আইডিয়া নেই। তোমাদের কিন্তু এতদিনে আইডিয়া হয়ে গেছে যে কি ধরনের কোশ্চেন পরীক্ষা আসবে। হ্যাঁ, আমি তোমাদের চেষ্টা করছি দেখানোর যে কি টাইপের কোশ্চেন আসে, আমি বলেও দিছি যে কি টাইপের কোশ্চেন পরীক্ষা আসবে। তো তোমাদের একটা জি আইডিয়া হয়ে ভাই। গেছে, তোমরা কিন্তু এখন মোটামুটি বুঝতে পারো যে এই কোশ্চেন গুলো অ্যাডমিশনের মতো, অ্যাডমিশন এগুলো আসে। তো অন্য সবার, ঠিক আছে, যারা এতদিন মনে করো যে খালি গা ভাষা দিয়ে চলছে, তো ওদের ক্ষেত্রে কি হবে, ওরা অ্যাডমিশন সম্পর্কে কোনো ধারণাই নাই। তো ওরা কি করবে, ওরা অ্যাডমিশনের সময় একদম বেকায়দায় পড়ে যাবে। ওরা মনে করে যে, মানে যেই শুনবে অটো পাস, তো আর তখন তো অ্যাডমিশনের পড়া শুরু হবে, তখন মনে করে খালি আবোল তাবোল পড়া শুরু করবে, বই সব দাগা ফেলাবে, বই সব রিডিং পড়বে, ঠিক আছে? মনে করো যে অবস্থা খারাপ হয়ে যাবে। তোমরা মোটামুটি একটু একটা বুঝতে পারছো যে কি টাইপের কোশ্চেন হয়, হ্যাঁ, যেটা ওদের অন্য সবার প্রবলেম হবে আর কি। আচ্ছা ঠিক আছে, তোমরা সেম লিঙ্কে ঢুকে যাও, হ্যাঁ, আমি শুরু করতেছি আবার।